মিস্টেরিয়াস হরর স্টোরি ইউটিউব চ্যানেলের সমস্ত শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি হরর স্টোরি নিয়ে। আমাদের আজকের গল্প শিপন আহমেদের লেখা মিস্ট্রি অফ ডেথ। গল্পটি তিনি আমাদের মেইল করে পাঠিয়েছেন। আপনিও চাইলে আমাদেরকে আপনাদের লেখা গল্প মেইল করে পাঠাতে পারেন। ডিসক্রিপশন বক্সে মেইলটি দেওয়া আছে। আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন এবং ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে অ্যাড থাকুন। আমাদের ফেসবুক পেজ প্রোফাইলের লিঙ্ক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। শুরু হচ্ছে শিপন আহমেদের লেখা মিস্ট্রি অফ ডেথ। যে ঘটনাটার কথা বলতে চলেছি সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। ফলে ঘটনাটা আপনাদের কাছে অবিশ্বাস্য ও আজগুবি মনে হলেও আমার সেটা উড়িয়ে দেওয়ার উপায় নেই। অ্যালফ্রেড কামিনের সেই কুখ্যাত বাড়ি থেকে সশরীরে ফিরে আসতে পেরেছি তা এখনও আমার বিশ্বাস হচ্ছে না। একটা সময় মৃত্যু এসে সত্যি গ্রাস করেছিল আমাকে। নেহাত শব্দ নিয়ে খানিকটা জ্ঞান ছিল বলেই জ্ঞান কাজে লাগিয়ে মৃত্যুর মুখ থেকে নিজেকে সরিয়ে আনতে পেরেছি। কিভাবে পেরেছি সেটা বলার জন্যই এই গল্পের অবতারণা। তবে গল্পটা শুরু করার আগে কামিন হাউসের সম্পর্কে কয়েকটা কথা বলে নেওয়া দরকার। আমি অ্যালফ্রেড কামিনের এই বাড়ির কথা জানি একটি টেপ রেকর্ডার থেকে। একটি পুরনো ভাঙাড়ির দোকান থেকে আধ ভাঙা টেপ রেকর্ডারটি কিনেছিলাম আমি। সেটা চলবে না আমি জানতাম। ভেবেছিলাম ঘরের কোনো এক কোণে অ্যান্টিক জিনিস হিসাবে সাজিয়ে রেখে দিব। কিন্তু পরিষ্কার করতে গিয়ে দেখি তার ভেতরে একটি ক্যাসেট রয়ে গেছে। অর্থাৎ টেপ রেকর্ডারটা শেষ যে চালিয়েছিল সে আর ক্যাসেটটা ভেতর থেকে বের করেনি। ক্যাসেট সহই বিক্রি হয়ে গেছে। রেকর্ডারটা সত্যিই আর চলেনি, কিন্তু তাজ্জব ব্যাপার হলো ক্যাসেটটার এখনো বেশিরভাগটাই শোনা যায়, যদিও আওয়াজ খুব একটা স্পষ্ট নয়, আর থেকে থেকে কোনো এক কারণে থেমে যায় সেটা। তবে সেটা বাদ দিয়ে যতটুকু শোনা যায় সেটা ভারী ভয়াবহ। ভেবেছিলাম পুরনো পরিত্যক্ত ক্যাসেটে গান বাজনা জাতীয় কিছু থাকবে, কিন্তু চালিয়ে দেখলাম সেসবের বদলে কিছু কথা রেকর্ড করা আছে তাতে। শুনলে বোঝা যায় একজন মানুষের একটা হানা বাড়িতে এক রাত কাটানোর অভিজ্ঞতা। এককালে সে বাড়িতে একসাথে চারটা খুন হয়ে গিয়েছিল। অ্যালফ্রেড কামিন নামের একটি ব্যক্তি এবং তার 2 মেয়ে ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে 6 জন ডাকাত। পাড়ার কেউই এই বিদেশি পরিবারটাকে তেমন পছন্দ করত না। ফলে অনেক চিৎকার চেঁচামেচিতেও কেউ তাদের সাহায্য করতে আসেনি। সকালে পুলিশের লোক রক্তাক্ত ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়, আর তারপর থেকেই সেই বাড়িটা নাকি হন্টেড হয়ে ওঠে। তবে এর বাইরেও খানিকটা ইতিহাস আছে। পুলিশের কেস ডায়েরি ঘাঁটতে ঘাঁটতে একদিন একটা ছোট খবর চোখে পড়ে আমার। এই 6 জন ডাকাতের মধ্যে একজন ছিল নিধিরাম। কামিন পরিবারের সে ভয়াবহ ঘটনা যে রাতে ঘটে তার থেকে প্রায় বছর 30 পরে সম্প্রতি সে ধরা পড়ে এবং যাবতীয় অপরাধ স্বীকার করে। মুশকিলটা হয় কামিন পরিবারের বেলায়। সে স্পষ্ট দাবি করে ওই পরিবারের 4 জনের মধ্যে একজনকেও তারা হত্যা করেনি। 4 জন যে ঘরে ঘুমাচ্ছিল সেখানেই বাইরে থেকে সিট কিনে তুলে আটকে দেওয়া হয় তাদের। ডাকাতরা জানতো কামিন পরিবার যতই চিৎকার করুক কেউ তাদের বাড়িতে আসবে না, কারণ তাদেরকে কেউ পছন্দ করতো না। তারা যতই চিৎকার করুক কেউ তাদের বাঁচানোর জন্য এই বাড়িতে আসবে না। যথারীতি কামিনরা চিৎকার করতে থাকে এবং ডাকাতরা নিশ্চিন্তে বাড়ির সমস্ত আলমারি ও লকার ভেঙে লুট করে বাড়ির বাইরের দরজা আটকে সরে পড়ে।
চারজনই যে খুন হয়েছে সে কথা খবরের কাগজের পাতায় জানতে পেরে ডাকাতরা অবাক হয়ে যায়। ডাকাতির পরে কেউ এসে হত্যা করে তাদের, কিন্তু কে এবং কেন, এ প্রশ্নের উত্তর খোঁজার আর চেষ্টা হয়নি। পুলিশের তরফ থেকে ধরে নেওয়া হয় যে নিধিরাম মিথ্যে কথা বলছে। আমার কিন্তু ব্যাপারটা বিশ্বাস হয় না। এতগুলো খুন যেহেতু স্বীকার করেছে, তাহলে এই 4টা খুনের কথা কেন অস্বীকার করবে নিধিরাম? কারণ এই বাড়ির ডাকাতির আগে আরও কিছু কিছু বাড়িতে যখন সে ডাকাতি করতে গিয়েছিল, অনেক জায়গায় ওর খুন করতে হয়েছিল। তাহলে এই খুনটা যদি ও করে থাকে, তাহলে অস্বীকার করার কি আছে? তাহলে সত্যিই কি সেদিন অন্য কিছু হয়েছিল? এছাড়াও একটা কথা আমি নিধিরামের জবানবন্দি থেকে বুঝেছি, অ্যালফ্রেড কামিন ও তার পরিবারের কোনো বিশেষ ক্ষমতা ছিল, যার ফলে ডাকাতদের অনেকক্ষণ খোল খাইয়েছিল তারা। তবে সে ঘটনাটি কি তা আমি এখনো জানতে পারিনি। ঘটনাটি শুনে কৌতূহলী হয়ে আমি বৃদ্ধ নিধিরামের সাথে দেখাও করি, কিন্তু সে বেচারা এখন ভালো করে কিছু মনেই করতে পারেনি। শুধু এতটুকুই বলতে পারে যে কামিন পরিবারের কাউকে সে খুন করেনি, ব্যাস, আর কিছুই না। এ ঘটনার অন্য কোনো স্মৃতি নেই তার। তবে ডাকাতি করে ফেরার পর একটি জিনিস তার মাথায় আসে, ইঞ্চি 2-1 দৈর্ঘ্যের একটি কাঠের বাক্স। সেটা নাকি এতদিন বহুবার চেষ্টা করেও ফেলতে বা বেচতে পারেনি সে, খুলেও দেখেনি কোনোদিন। চলে আসার আগে আমাকেই দিয়ে দিয়েছে সে। আপাতত সেটা আমার ব্যাগেই থাকে। এই ঘটনাটা যদিও ভীষণ পুরনো, তাই ইন্টারনেট ঘেটে এর থেকে বেশি কিছু তথ্য আমি বের করতে পারিনি। ক্যাসেটের ভদ্রলোকের বর্ণনায় বারবার কিছু শব্দের কথা বলা আছে। সে শব্দগুলো কামিন হাউসের একটা বিশেষ ঘর থেকে মাঝে মধ্যে শোনা যায়। এমন কিছু শব্দ যা অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার বিবরণ দেয়। আমার নিজের ধারণা, এই সমস্ত শব্দ মন দিয়ে শুনতে পারলেই সেদিন রাতে কী ঘটেছিল তার খানিকটা ধারণা পাওয়া যাবে। অ্যাম্প্লিফায়ারটা দেয়ালে লাগিয়ে আমি কিছুটা পিছিয়ে এসে দাঁড়ালাম। দেয়ালের মাথার কাছে লাল আলোটা মিহি পিপ পিপ স্বরে জ্বলে উঠছে। নিচের দিকে নখটা ঘুরিয়ে দিলাম। এতে শুধু ও পাশের শব্দ শোনা যাবে তাই নয়, নিজে থেকে রেকর্ডও হতে থাকবে। ছোট্ট স্ক্রিনের উপরে শব্দের ওয়েভফর্ম ফুটে উঠেছে। মিহি ওঠানামা রয়েছে তাতে, তবে সেটা অস্বাভাবিক নয়। সব ঘরে স্বাভাবিক কিছু শব্দ প্রায় সারাক্ষণ হতে থাকে। ঠিক যেমন রিক্টার স্কেলের কাঁটাটা কখনোই থেমে যায় না। যন্ত্রের দিক থেকে মুখ ফিরিয়ে এনে আমি আবার বাইরে বেরিয়ে এলাম। ঘরের ভিতরে সবুজ আলো জ্বলছে। একটা ছোট ফোল্ডিং টেবিল আর চেয়ার ছাড়া এ ঘরে আর কিছুই নেই। দরজার বাইরে প্যাসেজে দাঁড়িয়ে দুটো ঘরকেই দেখে নিলাম বাইরে থেকে। তারপর অন্য ঘরটার দরজার দিকে এগিয়ে গেলাম। এই হলো সেই ঘর যেখানে অ্যালফ্রেড কামিন আর তার মেয়ে ও বউয়ের রক্তমাখা দেহ ফেলে রেখে গিয়েছিল ডাকাতরা। সারা রাত ধরে সে রক্ত মেঝেতে মিশতে থাকে। শুনেছি সে দাগ এতদিনেও আর ওঠেনি। শুকনো রক্তের কালচে গভীর দাগ কয়েক দশক সময়ের ব্যবধানে মুছে ফেলতে পারেনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 10টা বাজতে চলেছে। রাত একটু গভীর না হলেও শক্ত কিছু হবে বলে মনে হয় না। ততক্ষণ বাড়িটা একটু ঘুরে দেখে নেওয়া যেতে পারে। সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। সিঁড়ির ওপাশে একটা পুরনো ছবি দেয়ালে ঝুলছে। উপরে কেউ যেন হালকা ব্লেড চালিয়ে ছিঁড়ে দিয়েছে সেটাকে। সেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিশেষ কিছু চোখে পড়ল না আমার। নিচে নামতেই একটা পরিত্যক্ত ছোট সিটিং রুম।
চতুর্দিক ধুলোয় ভরা, তার লাগোয়া একটা ছোট্ট ঘর। আজ বিকেল নাগাদ এ বাড়িতে খাঁটি গেড়েছি। তখন থেকেই দেখতে ইচ্ছে করছিল ঘরটা, কিন্তু এতক্ষণ যন্ত্রপাতি নিয়ে ব্যস্ত থাকায় দেখা হয়নি। চাবি দিয়ে দরজাটা খুলে ফেললাম। বাড়ির বেশিরভাগ দরজার কবজাতেই মরিচা ধরে গেছে, ফলে সহজেই খুলতে চায় না। রীতিমতো হাড় কাঁপিয়ে দেয়া আওয়াজ করে দরজাটা খুলে গেল। ঘরটা আকারে উপরের ঘর থেকে বেশ ছোট, সম্ভবত স্টোর রুম জাতীয় কিছু একটা ছিল এটা। এদিক ওদিক মেঝের উপর কার্পেট ছিঁড়ে গেছে, তার উপরে পুরনো ফার্নিচারের কিছু ভাঙা অংশ পড়ে আছে। কিছু পুরনো প্রায় নষ্ট হয়ে যাওয়া খবরের কাগজ ঘরের কোণে স্থান নিয়েছে। একটা কোণের দিকে ভালো করে তাকাতেই ছোট্ট একটা জিনিস চোখে পড়ল। সেদিক এগিয়ে গিয়ে দল পাকানো কাগজ আর ধুলোর আস্তরণ সরাতেই আড়াল থেকে বেরিয়ে এলো জিনিসটা। একটা বেশ লম্বা জাতীয় বাঁশি। ভারী আশ্চর্য তো, নিশ্চয়ই কামিন পরিবারের কেউ বাজাতো বাঁশিটা। এতকাল ধরে এখানেই পড়ে আছে। গান বাজনার দিকে আমার জ্ঞান বলতে শূন্য, তাও বাঁশিটা ফেলে দিতে ইচ্ছে করলো না। ভালো করে তাকিয়ে দেখলাম সরু সরু হাতের লেখায় কিছু যেন লেখা আছে তার উপরে। ইংরেজি কিনা বুঝতে পারলাম না। উপরে এত মোটা ধুলোর আস্তরণ পড়েছে, কিছুই বোঝার উপায় নেই। সেটা হাতে ধরেই ঘরের চারপাশটা আরেকবার দেখে নিলাম আমি। বেরিয়ে আসতেই যাচ্ছিলাম, এমন সময় একটা ব্যাপার খেয়াল হতে থমকে গেলাম। আমার পায়ের নিচের মেঝেতে সিমেন্টে তার উপরে এতক্ষণ আমার পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল। এখনো শোনা যাচ্ছে, কিন্তু আওয়াজটা যেন খানিকটা পাল্টে গেছে। শব্দের ব্যাপারে আমার কান আবার একটু বেশি সজাগ। মনে হলো এখন যে পায়ের আওয়াজটা হচ্ছে সেটা আগের থেকে একটু বেশি প্রতিধ্বনিত হচ্ছে। এরকম একমাত্র তখনই হয় যখন মেঝের নিচে খানিকটা ফাঁপা জায়গা থাকে। নিচু হয়ে পায়ের নিচের অংশ থেকে কার্পেট সরিয়ে ফেললাম আমি। সঙ্গে সঙ্গে জমাট ধুলোর ঢেউ এসে মুখ বন্ধ করে ফেললো। এক হাতে নাক চেপে ধরলাম। কয়েক সেকেন্ডে সেইভাবে থাকার পর দৃষ্টি একটু পরিষ্কার হতে দেখলাম যা ভেবেছিলাম ঠিক তাই। কার্পেটের নিচে মাটির উপরে একটি ছোট্ট জায়গা, মেঝের ওপরেই আংটা দিয়ে বন্ধ করা আছে সেটা। আংটিটার উপরে একটা ছোট কিহোল, সম্ভবত বিশেষ কোনো চাবি ছাড়া খুলবে না খোপড়িটা। তবে সে চাবি যে কোথায় আছে তা আমার জানা নেই। খোপড়ির দরজাটা কাঠের তক্তা দিয়ে তৈরি। সেই তক্তার ফাঁক দিয়ে ভেতরের অন্ধকার চোখে পড়ছে। মেঝের উপরে হাঁটু গেড়ে বসে সেই ফাঁকে চোখ রাখলাম আমি। নিশ্ছিদ্র অন্ধকার, এর ভেতরে কি আছে তা ভিতরে না ঢুকলে বোঝার উপায় নেই। তবে জায়গাটা কতটা বড় আর জিনিসপত্রে ভর্তি কিনা সেটা বোঝার একটা উপায় আছে। গর্তের কাছে মুখ রেখে আমি বড় নিঃশ্বাস নিয়ে গলা তুলে একটা প্রশ্ন ছুড়ে দিলাম। কেউ আছেন? আওয়াজটা করে গর্তে কান রেখে তাকিয়ে থাকলাম ঘড়ির দিকে। প্রায় বারবার এক প্রতিধ্বনি শোনা গেল। হিসাব করে বুঝলাম ভেতরের ঘরটা খুব একটা বড় সড়ো নয় এবং সম্ভবত বেশিরভাগটাই ফাঁকা। কার্পেটটা আবার ঢাকা দিয়ে উঠে পড়লাম। ঘরটা থেকে বের হতে গিয়ে একটু থমকে দাঁড়ালাম। ঠিক আগের মুহূর্তে একটা শব্দ শুনতে পেয়েছি। দুটো জিনিস হতে পারে, এক ইঁদুরের কিচমিচ, না হলে
ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে আমি উপরে উঠে এলাম। উপরের ঘরে ফিরে এসে আলোর নিচে বাঁশিটা ধরতেই একটা নাম চোখে পড়ল। আমি পড়ার চেষ্টা করলাম, KOUGI, কৌজি। মনে হলো নামটা আমি আগে কোথাও শুনেছি, সম্ভবত বাঁশিটা যেই কোম্পানিতে তৈরি হয়েছে তার নাম। ঘুরিয়ে ফিরিয়ে দেখতে গিয়ে একটু খটকা লাগলো। আর 5টা সাধারণ বাঁশির মতো নয় এই বাঁশিটা। বাঁশিতে সাধারণত 6টা বা 8টা ফুটো থাকে, এতে আছে মোট 9খানা ফুটো। সেই ফুটোগুলো আবার নিরেট গোল নয়, কোণের দিকগুলো যেন একটুখানি ছেঁড়া। এককালে অল্প কিছুদিন বাঁশি বাজাতে শিখেছিলাম, খানিকটা ধুলো ছেড়ে নিয়ে সেটা মুখের সামনে ধরে ফু দিয়ে বাজানোর চেষ্টা করলাম। খানিকটা ফাঁপা শব্দ বের হলো, বাঁশি বাজলো না। সেটা অবশ্য আশ্চর্যের কিছু না। বাঁশির চেহারা দেখে মনে হয় না যে এ বাঁশি আর 5টা স্বাভাবিক বাঁশির মতো বাজানো যায়। বিশেষ কিছু নির্দেশিকা লাগে, তবে এতদিন পরে সেটা খুঁজে পাওয়া সম্ভব নয়। বাঁশিটা টেবিলের ওপরে রেখে আমি পাশের চেয়ারটায় এসে বসে পড়লাম। ঘরের ভিতরে একটা হলদে আলো জ্বলছে। বাইরে অন্ধকারের মোড়া ঘাসের গোড়া থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। টেবিলের উপর ঝুঁকে পড়ে আমি কাগজপত্রে মন দিলাম। পুলিশের রিপোর্ট বলছে ঘরের 4 সদস্যকে একটা ঘরবন্দি করে গোটা বাড়ি জুড়ে লুটপাট করে ডাকাতরা। তারপর নিচে নেমে এসে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। পরের দিন সকালে এলাকার লোকেরা বাইরে থেকে দরজা খুলে 4 জনের দেহ উদ্ধার করে। অর্থাৎ ডাকাতরা চলে যাওয়ার পর থেকে সকালের মধ্যে 4 জনকে বন্ধ ঘরের মধ্যে খুন করে কেউ। কিন্তু সেখানেও একটা সমস্যা আছে। পুলিশ বলছে ডাকাতরা যেভাবে বাইরে থেকে দরজা আটকে গিয়েছিল, সকালে ঠিক সেভাবেই বাইরে দরজা লাগানো ছিল। অর্থাৎ বাইরে থেকে এসে কেউ খুন করেনি। তাহলে খুনি ঘরের ভিতরে ঢুকলো কি করে? নিধিরাম লোকটা যদি সত্যি বলে থাকে তাহলে ওই ঘটনার কোনো ব্যাখ্যা নেই। কিন্তু এখন একটা ক্ষীণ সম্ভাবনার কথা ভেসে উঠলো আমার মাথায়। তবে কি ডাকাতরা যখন বাইরে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে যায় তখন খুনি ঘরের ভেতরেই ছিল? কিন্তু তাহলে তো তাকেও খুনিদের চোখে পড়ার কথা। আমার চিন্তা আজ সন্ধে দ্বিতীয়বার ধাক্কা দিল। একতলার সেই বেসমেন্টের ঘরটা, ওখানেই তার মানে লুকিয়েছিল খুনি। ডাকাতরা চলে যাওয়ার পরে বাইরে বেরিয়ে এসে সেই তার মানে খুন করে 4 জনকে। কিন্তু তাই বা কি করে সম্ভব? সে রাতে ডাকাতরা চলে যাওয়ার পরে বাড়ি থেকে কেউ যদি না বেরিয়ে থাকে তাহলে 4টা খুন করার পর খুনি গেলই বা কোথায়? এমনও হতে পারে সারা রাত সেই ছোট্ট ঘরটার মধ্যেই সে লুকিয়েছিল। তারপর সকালে দেহ উদ্ধার হওয়ার পর কোনো এক সময় নিচ থেকে উঠে এসে ভিড়ের মধ্যে মিশে যায়। তবে যাই হোক না কেন, মনে হচ্ছে আমার সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমার পাশের ঘরে আর নিচের ওই বেসমেন্টটা। দুটোর একটার দরজাও আমার পক্ষে খোলা সম্ভব নয়, আর একটার ভিতর আমি ঢুকতে চাই না। ক্যাসেটের ভদ্রলোক এই বার্তা দিয়ে গেছেন, নেয়াত কৌতূহলের বসে ওই বাড়িতে কেউ যদি থাকতেও আসে সে যেন ওই ঘরটা না খুলে। তবে নিচের ঘরটার কথা তিনি জানতেন বলে তো মনে হচ্ছে না। আমার চিন্তা ভাবনায় বাধা পড়ল। দেয়ালে আটকানো যন্ত্রের মধ্য থেকে একটা খচখচ আওয়াজ আসছে। বুঝলাম পাশের ঘর থেকে কিছু একটা আওয়াজ ধরতে পেরেছে যন্ত্রটা। উঠে গিয়ে হেডফোনটা কানে লাগালাম। হ্যাঁ, একটা পায়ের আওয়াজ। সিঁড়ি দিয়ে কেউ যেন উপরে উঠে আসছে।
বেশ বুঝতে পারলাম আওয়াজটা পাশের ঘরের দরজার সামনে গিয়ে থামলো। তারপর চাবি দিয়ে কেউ দরজাটা খুলল। কোথা থেকে সনসনে বাতাস ভেসে আসছে। চাবির আওয়াজ মিলিয়ে আসতেই একটা বাচ্চা মেয়ের গলা পাওয়া গেল। ভয় পেয়ে কাকে যেন ডাকছে সে। Mom! Mom, is that you? Mom, why you left me alone? Mom, please come here. Don't leave me. কয়েকবার ডাকাডাকি করে সে থেমে গেল। আবার সবকিছু নিস্তব্ধ। একবার ঘড়ি দেখলাম আমি, 11টা বেজেছে। আমার মন বলছে এরপরে কিছু একটা ঘটবে। প্রাথমিক ভয়টা কেটে গেলে আমার মাথাটা আবার কাজ করতে শুরু করলো। নিচ থেকে কেউ একজন উপরে উঠেছে। এ কি তাহলে লুকিয়েছিল সেই নিচের ঘরে? মনে হলো আরেকটা আওয়াজ যেন শুনতে পাচ্ছি। তবে এটা কিন্তু পাশের ঘর থেকে আসছে না, আসছে নিচ থেকে। কেউ যেন নিচে সিঁড়ির উপরে দাঁড়িয়ে ছুটে যাচ্ছে বারবার। কিন্তু তা কি করে? আমার ধারণা অনুযায়ী এতক্ষণে কামিন পরিবারকে ঘরে আটকে রেখে একতলায় আছে ডাকাতরা। তাহলে সিঁড়ির দিক থেকে বাচ্চা মেয়েটার গলা আসবে কি করে? একটু অবাক লাগলো আমার। দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম, আর বের হতেই থমকে দাঁড়িয়ে পড়লাম। নিচে আমার সিঁড়ির ঠিক উপরেই কয়েকটা রক্তাক্ত পায়ের দাগ। সিঁড়ির উপর থেকে নিচে চলে গেছে দাগগুলো। ভালো করে খেয়াল করলেই বোঝা যায় সেগুলো কোনো শিশুর পায়ের ছাপ। টর্চটা হাতে ধরে আমি ধীরে ধীরে তার পাশ ঘেঁষে নিচে নামতে লাগলাম। এখনো হাসির আওয়াজ আসছে নিচ থেকে। কাঠের মেঝের উপরে মচমচ করে আওয়াজ আসছে, অর্থাৎ কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। একটা লালচে আলোয় ভরে গেছে নিচটা। গোটা বাড়িটাই যেন একটু একটু করে ফিরে গেছে সেই অভিশপ্ত রাতে। একতলার মেঝের উপরে মনে হলো ছোপ ছোপ রক্ত পড়ে আছে। বাড়ির কোনো একটা ঘর থেকে ঘুম পাড়ানি গানের শব্দ ভেসে আসছে। সেই স্টোর রুমের সামনে গিয়ে দাঁড়াতেই চমকে উঠলাম। ঘরের ঠিক মাঝ বরাবর কার্পেটটা কেউ সরিয়ে দিয়েছে। তার নিচের ছোট কাঠের দরজাটা এখন খোলা। ঘরের লালচে আলো আরো পাতলা হয়ে গিয়ে পড়ছে তাতে। এগিয়ে এসে তার ভেতরে উকি দিলাম আমি। ভেতরে প্রায় কিছুই চোখে পড়ছে না, তবে সেই ছোট্ট পায়ের ছাপটা ভিতরে গিয়ে ঢুকেছে। উপর থেকে একটা ছোট্ট লাফ দিয়ে আমি ভেতরে ঢুকে এলাম। আচমকা ঘরের তাপমাত্রা কয়েক ধাপ কমে গেছে। ঠান্ডায় আমার শরীর কেঁপে ওঠে। মনে হলো ঘরের কোনো এক কোণায় এক মনে কেউ বিড়বিড় করে চলছে। অনেকগুলো নির্বাক মানুষ ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে চলেছে। এক পা এগোতেই ঘরের মধ্যেই একটা অবয়ব ফুটে উঠল। একটা বাচ্চা মেয়ের শরীর। আমার দিকে পেছন ফিরে সোজা দাঁড়িয়ে আছে সে। পরনে একটা ধুলো মাখা সাদাটে ফ্রক। সমস্ত পিঠ আর পায়ের খালি অংশ জুড়ে ছিটে ছিটে রক্তের দাগ লেগে আছে তার। অল্প অল্প যেন দুলছে মেয়েটা। একটা মোহময় ঘরে সে চেপে ধরলো আমাকে। আমি তার দিকে এগিয়ে গিয়ে একটা হাত ধীরে ধীরে উপরে তুললাম। তারপর সেটা বাড়িয়ে ধরতে গেলাম তার কাঁধটা। কাঁধে হাতের স্পর্শ পেয়ে একটু একটু করে পেছনে ফিরে তাকাচ্ছে মেয়েটা। তার কণার কাছে একটা গভীর ক্ষত চিহ্ন চোখে পড়ছে। এইবার একটু একটু করে তার চোখ আমার দিকে।
প্রায় 3 ফুট পিছিয়ে মাটির উপরে পড়ে গেলাম আমি। গোটা ঘরেই প্রায় বেশ কিছু মানুষের উপস্থিতি অনুভব করতে পারছি। লাল আলোটা আরেকটু বেড়ে উঠেছে। এই আলোয় দেখলাম ঘরের 3 দিকের দেয়ালের সামনে দাঁড়িয়ে আছে 3টি ছায়ামূর্তি। তাদের সবার গলাতেই রক্তের চেরা দাগ। আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে তারা। এই প্রচন্ড ভয়ের মুহূর্তে একটা কথা মনে পড়ে গেল আমার। উপরের ঘরের থেকে এখনো আর্তনাদের শব্দ পাওয়া যায়নি, অর্থাৎ ডাকাতরা এখনো হত্যা করেনি কাউকে। তাহলে এদের গলায় কাটা দাগ দেখতে পাচ্ছি কেন? তাহলে কি? মুখ তুলে দেখলাম ঘর ফাঁকা। তার বদলে আমার ঠিক পেছন থেকে খটখট করে একটা আওয়াজ আসছে। কি হতে পারে? উঠে দাঁড়িয়ে পেছনে ফিরলাম। হালকা আলোতে একটা ছোট কাপড় চোখে পড়েছে। সেটার দিকে এগিয়ে গেলাম। গোটা ঘরে আর কোনো শব্দ নেই। একটা ভয়ঙ্কর নীরবতা সব কোণা থেকে এসে চেপে ধরছে আমাকে। দুবার শক্ত হাতে টানাটানি করেও খুলল না কাপড়টা। বেশ বোঝা যায় বহুকাল খোলা হয়নি। কাঠের পালার উপরে কান রেখে আমি শোনার চেষ্টা করলাম। প্রথম কয়েক মুহূর্ত কোনো আওয়াজ নেই, তাও বেশ কিছুক্ষণ কান দিয়ে শুনতে লাগলাম। মনে হলো কাপড়ের ওপাশে যে আছে সে এক্ষুনি কিছু একটা সংকেত দেবে। না, অনেকক্ষণ সেইভাবে থেকে কোনো আওয়াজ শুনতে পেলাম না। ঘরের আলোয় নিভে গিয়ে আবার অন্ধকার এসে গ্রাস করেছে ঘরটাকে। এখানে থেকে আর কোনো কাজ নেই আমার। কসরত করে বেসমেন্ট ছেড়ে বাইরে বেরিয়ে এলাম। একটা ব্যাপার এতক্ষণে বুঝে উঠতে পেরেছি যে এই বাড়িতে অন্তত 3 জনকে ডাকাত আসার আগে খুন করেছিল কেউ। বাকি একজনকে সে পরে খুন করে, কিন্তু ডাকাতরা আসার আগেই যদি 3 জন খুন হয়ে গিয়ে থাকে, তাহলে ডাকাতরা আসার পরে সবাই চিৎকার করলো কি করে? উপরে উঠে আসতেই কানে আসলো পাশের ঘর থেকে ছটফটানির শব্দ বেড়ে উঠেছে। বেশ বোঝা যায় ঘরের ভিতর থেকে দৌড়দৌড়ির শব্দ ফুটে উঠেছে। বাতাসে ছুরি চলার আওয়াজ। ঘরে ঢুকতেই আমি চেয়ারে বসে পড়লাম। কি যেন একটা ভুল হয়ে গেছে, কিন্তু একটা এতক্ষণে বোঝা উচিত ছিল, কিন্তু বুঝে উঠতে পারছি না। টেবিলের এক পাশে সেই বাঁশিটা পড়েছিল। সেটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরে একবার দেখলাম। আরেকবার সেটা বাজানোর চেষ্টা করলাম। না, কিছুই বুঝতে পারছি না। চেয়ার ছেড়ে উঠে পড়লাম। এই অবস্থায় ভয় পেয়ে বাড়ি ফিরে যেতে পারি, কিন্তু তাতে কামিন পরিবারের খুনের রহস্য সমাধানের এত কাছাকাছি এসেও সমাধান না করেই ফিরে যেতে হবে। মন বলছে আমার সব প্রশ্নের উত্তর পাশের ঘরের দরজা খুললেই পাওয়া যাবে। ঘরটার চাবি আমার কাছে আছে, কিন্তু গ্যাসেটের লোকটা। কয়েক মিনিট ভেবে নিয়ে মন স্থির করে নিলাম, যা হোক দেখা যাবে। এক খুঁজে চাবিটা বেরিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। পাশের ঘরের দরজার কি হলে চাবিটা ঢুকে একটু খোঁড়াতেই খুলে গেল দরজাটা। আমি ধীর হাতে ঠেলায় পাল্লাটা ফেলে দিলাম। এখন আর কোনো আওয়াজ আসছে না। চতুর্দিক অন্ধকারে ঢেকে আছে। টর্চটা জ্বালিয়ে প্রথমে নিচে ফেললাম। মাটির উপর সেই কালচে হয়ে যাওয়া দাগ। ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অব্দি ধেয়ে আছে। টর্চের আলো পড়ে মনে হলো কিছুটা রূপালি রক্ত পড়ে আছে। সেদিকে এগিয়ে গেলাম আমি। উল্টো দিকে দেয়াল থেকে দরজার দিকে এগিয়েছে রক্ত।
চারপাশে আলোটা ঘোরাতেই অন্য একটা জিনিস চোখে পড়লো। রক্তটা দরজার দিকে অগ্রসর হলো, তার একটা শাখা মূল থেকে বিচ্ছিন্ন হয়ে পরে পাশের একটা দেয়ালের দিকে এগিয়েছে। সেটা ধরে দেয়ালের সামনেটায় গিয়ে বসে পড়লাম। রক্ত যেখানে থেমেছে সেখানে দেয়ালের একদম নিচের দিকে কেউ পুরনো কিছু একটা দিয়ে আঁচড় কেটে কিছু লিখতে চেয়েছে। সেগুলো ভালো করে দেখতেই চিনতে পারলাম আমি। কোনো শব্দ নয়, লেখা আছে কিছু সুর, কতগুলো ধ্বনি, পিয়ানো রোলের আকারে কিছু নির্দেশ। কে লিখলো এগুলো? মুহূর্তে মনে পড়ে গেল সেই বাঁশিটার কথা। তাহলে কি সেটা দিয়ে এই সুরটাই বাজানোর কথা বলতে চেয়েছে কেউ? আমি দৌড়ে পাশের ঘর থেকে সেই বাঁশির মতো জিনিসটা দেখতে নিয়ে এলাম। দেয়ালে লেখাতেই 9টা গর্তের কোথায় কোথায় আঙ্গুল রাখতে হবে স্পষ্ট বলা আছে। সন্দেহ নেই এই বাঁশিটার কথাই বলা হয়েছে লেখাটায়। একটা সুর উঠেছে। সত্যি এমন অদ্ভুত মিহি অথচ ভয়ঙ্কর সুর যে আমি বাজাতে পারি তা নিজেই জানতাম না। নিজের কানকেই যেন বিশ্বাস করাতে পারছি না। সুরটা শুনতে শুনতে ঘুম পেল আমার। ঠিক ঘুম না, মনে হলো নিজেই নিজের মধ্যে থেকে একটু একটু করে সরে যাচ্ছি। আমার চারপাশে কয়েকটা পুরনো ঘটনা দ্বিতীয়বার ঘটতে শুরু করেছে, যেন সেগুলো আমার কল্পনা নয়, সেগুলো আমার স্মৃতি। হ্যাঁ, একে একে দেখতে পাচ্ছি সব। ডাকাতরা আসার আগেই রাগের মাথায় স্ত্রী ও 2 মেয়ে হত্যা করে বেসমেন্টের কাপড়ে লুকিয়ে রাখেন অ্যালফ্রেড কামিং। 4 জনেই এক ঘরে আছে ভেবেই বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয় ডাকাতরা। বাড়িতে লুটপাট করে চলে যাওয়ার সময় ঘরে বেসমেন্টে ওই বাঁশিটা নিধিরামের চোখে পড়ে। জিনিসটা ভালো লেগে যায় তার। সঙ্গের ডাকাতরা কিছু দূর গেলে সে স্থির করে এই বাঁশিটাও নিয়ে যাবে সে। ফলে সে একা এই বাড়িতে ফিরে আসে। বেসমেন্টে গিয়ে বাঁশিটা তুলে নিয়ে কোনো বিশেষ সুর বাজাতে থাকে। তারপরে কিছু একটা পরিবর্তন হয়ে যায়। বাঁশিটা সেখানেই ফেলে রেখে দরজা দিয়ে বের হয়ে যায় সে। কিন্তু অ্যালফ্রেড কামিনের ঘরে গিয়ে তাকে কে খুন করল? আর আমি হঠাৎ করে এতগুলো ঘটনা দেখতে পেলাম কি করে? অনেকক্ষণ পরে ঘুম ভাঙলো যেন। ঘরটা ছেড়ে বেরিয়ে এলাম আমি। মনে হলো ব্যাগের ভেতরে নিধিরামের দেয়া সেই ছোট্ট বাক্সটার কথা। এখন সেটা খোলাতে আর কোনো বাধা নেই আমার। আমার বহুদিনের চেনা হলদে আলোয় ভরা ঘরের ঠিক মাঝ বরাবর টেবিলের উপরেই একটা ব্যাগ রাখা আছে। সেটার ভেতরে হাত ঢুকিয়ে দিলাম। খানিক খোঁজাখুঁজির পরে বাক্সটা হাতে লাগলো। সেটা বাইরে বের করে এনে আমি খুলে ফেললাম। একটা ছোট্ট ইঞ্চি 3 ভাঁজ করা কাগজের উপরে একটা ছোট্ট বৃত্তাকার গুড লাক চার্ম। কোনো বাচ্চা মেয়ের খেলনা। বহু যুগ এভাবে পড়ে থেকেই নীলচে রংটা খয়েরি হয়ে গেছে। সেটা পাশে সরিয়ে রেখে কাগজটা খুলে ফেললাম। শুধু 2টো শব্দ লেখা আছে তাতে। শব্দগুলো চিনতে পারলাম। Wake up. Wake up, Cozy. বাঁশিতে লেখা শব্দটার কথা মনে পড়ে গেল আমার। কোনো কোম্পানির নাম নয় সেটা। প্রাচীন চেনা লোককথা অনুসারে এই সুর বাজিয়ে মৃত মানুষের আত্মাকে আহ্বান করা হয়। পেছনে ফিরে তাকালাম আমি। এই ঘরের দরজার ঠিক সামনে একটা বাচ্চা মেয়ে এসে দাঁড়িয়েছে। মাথাটা একটু ঝুঁকিয়ে আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে সে।
এবার আর আমি নয়, সে এগিয়ে এলো আমার দিকে। ধীরে ধীরে একটা হাত বাড়িয়ে দিল আমার দিকে। তার নীলচে চোখের মণিটা বড় হয়ে গেল। এবার হাসতে শুরু করলো সে। তীব্র এক আহ্বানে আমাকে তার দিকে টেনে নিল সে। বুঝলাম নিজের শরীরের উপর হারাচ্ছে। সকালে সেইভাবেই ঘুম ভাঙলো। মাথাটা এত ভারী হয়ে আছে, মনে হয় কয়েক বছর পর ঘুম থেকে জেগে উঠলাম। কিছুক্ষণ ঘরের এক কোণে বসে থেকে সুস্থ লাগার পর নিচে নেমে এলাম। বেসমেন্টের দরজাটা আর খোলা নেই এখন, কিন্তু কাপবোর্ডের মধ্যে কি লেখা ছিল সেটা জানতে পারিনি। বাঁশিটা আমি নিয়ে আসিনি, সেটা ওই বাড়িতেই সেখানেই রাখা ছিল, ওখানেই ফেলে এসেছি। যে কেউ গিয়ে সেটা নিয়ে আসতে পারে। সেই কাপবোর্ডের ভেতর কি লেখা ছিল সেটাও আমার দেখে আসা হয়নি। ও ঘরে আর ফিরে যেতে ইচ্ছে করছে না আমার। বলেছিলাম না, আমি মৃত্যুর গ্রাস থেকে ফিরে এসেছি। ভালো কথা, এর মধ্যে একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি। অ্যালফ্রেড কামিনের পরিবারের প্রত্যেকের একটি বিশেষ ক্ষমতা ছিল। সেই ক্ষমতার কারণেই ডাকাতদের মনে হয়েছিল ঘরে একজন নয়, 4 জনই আছে। এই ছিল পুরো রহস্য, কিন্তু শেষমেশ অ্যালফ্রেড কামিনের মৃত্যুটা একটি রহস্যই রয়ে গেল। শেষ হলো আমাদের আজকের গল্প। ভবিষ্যতে নতুন আরও একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব খুব শীঘ্রই, ইনশাআল্লাহ। আজ তাহলে আসি।